ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির জন্য ইসিকে চিঠি দেবে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে গণঅভ্যুত্থানের জুলাই ঘোষণাপত্রে প্রধান উপদেষ্টা। তারুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মনোজ্ঞ ড্রোন শো ফুটিয়ে তোলা হয় শেখ হাসিনা আমলের নানা অপকর্মের চিত্র। জুলাই ঘোষণাপত্র নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। ঐক্যমত্যের ভিত্তিতে শিগগিরই সনদ স্বাক্ষরের আশা বাকিদের। এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে। টানা আন্দোলনে বিজয় এলেও ঘৃণা ক্ষোভের মুখে পড়ে পুলিশ আর আওয়ামী নেতারা, প্রাণ যায় বেশ কয়েকজন পুলিশ সদস্যের, জেল ভেঙে পালায় বহু কয়েদি। ভারতে আকস্মিক বন্যার কবলে উত্তরাখণ্ড রাজ্য, 4 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 9 সেনাসহ অর্ধ শতাধিক মানুষ। শুভ সকাল, স্বাগত সবাইকে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলা সোহার। 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বলেছেন ইসিকে নির্বাচন আয়োজনে চিঠি দেবে সরকার, প্রবাসীরাও পাবেন ভোট দেওয়ার সুযোগ। জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাই গণ অভ্যুত্থানের বছর পার করার আগে নানা সময়ে নানা উৎকণ্ঠায় কাটিয়েছে দেশের মানুষ। রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ছিল আগামী জাতীয় নির্বাচন বিষয়ে। সব জল্পনা কল্পনা ছাপিয়ে কয়েকটি দলের আপত্তির পরও আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। 5 মাস পরের সম্ভাব্য নির্বাচনকে বানচাল করতে একটি পরাজিত গোষ্ঠী দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোনো দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে, দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। প্রায় 35 মিনিটের ভাষণে সরকারের 1 বছরের নানা কর্মকাণ্ড ও উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞার আহ্বান জানান। আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হই, এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে
দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানালেন নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে গণঅভ্যুত্থানকে দেবে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি। জুলাই শহীদদের দেন জাতীয় বীর আখ্যা। হতাহতদের পরিবার পাবে আইনি সুরক্ষা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর ইউনূস। বলেন, সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে তারুণ্যের কাঙ্ক্ষিত গণতন্ত্র। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান। প্রামাণ্য চিত্রে শহীদ মাহমুদুর রহমান সৈকতের পরিবারের গল্পে যেন তুলে ধরা হয় হাজারো শহীদের কথা। এরপর বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন অন্তর্বর্তী সরকার প্রধান। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, ডক্টর ইউনূস ঘোষণাপত্রের ২৮টি পয়েন্ট জনগণের সামনে উপস্থাপন করেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ৭২-এর সংবিধানের দুর্বলতার কারণে বিগত সরকার জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। ঘোষণাপত্রে বলা হয়, দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এসেছিল একাগারো। ষড়যন্ত্রমূলক ব্যবস্থায় শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। প্রায় ১৫.৫ বছরের শাসনামলে হাসিনা সরকার চালিয়েছে দুঃশাসন, গুম, খুন আর আইন বহির্ভূত হত্যাকাণ্ড। ১১ মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয়। সর্বস্তরের জনগণ গত প্রায় ১৬ বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা, গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে। সে ধারা পরিবর্তন করে সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের কথা বলা হয়। সেই সাথে করা হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের উপযুক্ত বিচার। আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে। গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে তাদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয় ঘোষণাপত্রে। জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র গণঅভ্যুত্থানের 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে। নির্বাচন ইস্যুতে বলা হয়, যুক্তিসঙ্গত সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা হবে। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে।
লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রদর্শিত হলো বিশেষ ড্রোন ড্রামা ডু ইউ মিস মি। মঙ্গলবার রাত 11টায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই ড্রোন ড্রামা প্রদর্শন করা হয়। প্রায় 12 মিনিট ধরে চলা আয়োজনে 12টি মোটিভ উপস্থাপন করা হয়। শোর শুরুতে দেখা যায় একটি হাত ডু ইউ মিস মি লেখা একটি প্ল্যাকার্ড ধরে রেখেছে। পরক্ষণেই আকাশে ভেসে ওঠে ফ্যাসিস্টের ভয়ানক মুখায়ব। দেখানো হয় হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালিয়ে যাওয়া দৃশ্য। একে একে আকাশে ভেসে ওঠে আমরা জানি ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনে পাড়ি দিতে হবে অনেক পথ, অথবা সবাই মিলে আমরা গড়ব বাংলাদেশ 2.0 লেখা। মন্ত্রমুগ্ধের মতো সেই শো দেখেন হাজারো মানুষ। জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণায় সকল অচলাবস্থা কেটে যাবে, স্বস্তি ফিরবে জনমনে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আপত্তি থাকলেও বেশিরভাগ রাজনৈতিক দল জানিয়েছেন সাধুবাদ। তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে ক্ষুব্ধ জামায়াতে ইসলামী। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংসদ ভবনে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব সহ দলের 5 নেতা অংশ নিলেও সেখান থেকে বেরিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তারা। বরং ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কী ঘোষণা দেন সেই অপেক্ষায় ছিলেন বিএনপি নেতারা। তবে তাতে হতাশ হতে হয়নি বিএনপি নেতাদের। দেশের রাজনীতির ইতিহাসে স্থান নেয়া 5ই আগস্টেই জুলাই ঘোষণাপত্র ও আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না। আগামী দিনের নির্বাচন ইনশাআল্লাহ সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। গোটা রাজনৈতিক পরিস্থিতি অনেকখানি নির্বাচন কেন্দ্রিক হবে, নির্বাচনমুখী হবে। সেদিক থেকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্বটা যেমন কমবে। এছাড়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বেশ কিছু দল। তারা আশা করেন দ্রুত জুলাই সনদও স্বাক্ষরিত হবে। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে। দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই। তবে অসন্তোষ প্রকাশ করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, জাতি হতাশ। মুক্তিযোদ্ধাদের যেরকম খেতাব দিয়েছেন এরকম নানা খেতাবে ভূষিত করা এবং তাদের রিহেবিলিটেশনের জন্য পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট একটা নীতিমালা দেওয়া, যেমন মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে ইত্যাদি। তো এই কোনোটাই তো এই ঘোষণাপত্রে নাই, এটা একটা রচনার মতো হয়েছে। জামাতের মতো এবি পার্টি সহ আরও কিছু দল জুলাই ঘোষণাপত্রে তাদের সুপারিশকৃত প্রস্তাবনা না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তবে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি এনসিপি। ওলামা ইকরাম, মাদ্রাসা ছাত্রদের অবদানকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জুলাই ঘোষণাপত্র, তার মধ্যেই থেমে থাকতে চায় না সাধারণ মানুষ। তারা চান ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিতে। তবে নির্বাচনের আগেই ছাত্র গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আইনি ভিত্তি চান সাধারণ মানুষ। মানিক মিয়া এভিনিউয়ে যেন নেমে এলো সেই ঐতিহাসিক জুলাই। হাজারো মানুষের কণ্ঠে ঐতিহাসিক দিনটির বন্দনা। পাশাপাশি দুই মঞ্চের একটিতে তখন চলছে জুলাই জাগরণের অনুষ্ঠান। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টি মাথায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। সাধারণ মানুষ বলছেন গেল এক বছর সবচাইতে বড় পাওয়া স্বাধীনভাবে কথা বলতে পারা, আর জুলাই ঘোষণাপত্র তাতে বাড়তি পাওয়া যোগ করলো।
এক বছর আগে আমাদের যে কণ্ঠ বাকরুদ্ধ করে রাখছিল হাসিনা সরকার, সেটা এই এক বছর আমরা আর কেউ করতে পারে নাই। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। এটা যেন জাতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, এটা আমি একজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমার এই দাবি। বিচার কাজ, সংস্কার কাজ মোটেই হয়নি। নির্বাচন হতে থাকুক, এটা হবে স্বাভাবিক, কিন্তু আজকে 5 আগস্ট 37 জুলাই সকল শহীদ এবং আহতদের স্মরণ করতেছি। ঘোষণাপত্রে যাই থাকুক, দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে পূরণ হবে সব প্রত্যাশা। আমরা শুধু আজকে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সদস্য থাকতে পারছি না। আমরা চাই আমাদের দেশটার পূর্ণ সংস্কার হোক, শহীদদের রক্ত যেন মাটি না হয়, এই সংস্কার অবশ্যই করতে হবে। আমরা চাই সবাই অনেস্ট থাকতে, বাংলাদেশটা খুব ভালোভাবে চলুক, এটা আমাদের একটা চাওয়া। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু হয়। জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে সেই চাওয়ার কথাও তরুণদের মুখে। নির্বাচনে আমরা ভোট যাতে আমরা সুস্থভাবে দিতে পারি, যাতে কে পাশ করলো সেটা আমরা দেখতে পারি, যাতে আমাদের ভোট যেটা আমাদের ক্ষয়ে না যায়, যেটা আমরা যাকে ভোট দিছি সেই যেন পাশ করে। ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠতে না পারে। শেখ হাসিনাকে আমাদের দেশে পুষিন করুক, আমরা তাকে এই আইনের মাধ্যমে, বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা তার ফাঁসি চাই। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আজ বিশ্বকবির 84তম প্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে। এই নিয়ে সংবাদের শেষের দিকে থাকবে একটি প্রতিবেদন। টানা আন্দোলনে 5 আগস্ট কাঙ্ক্ষিত বিজয় অর্জনের পর পুলিশ আর আওয়ামী লীগ নেতাদের ওপর পড়ে তীব্র ঘৃণা ক্ষোভের রেশ। জ্বালিয়ে দেয়া হয় বেশ কিছু থানা, প্রাণ যায় পুলিশ সদস্যদের। দেশ জুড়ে আওয়ামী লীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে করা হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী না থাকায় জেল ভেঙে বেরিয়ে যায় বহু কয়েদি। 6 আগস্টের ঘটনা প্রবাহ জানাচ্ছেন আহমেদ রেজা। 5 তারিখ অনেকেরই বিশ্বাস করতে বা অনুভব করতে কষ্ট হচ্ছিল কি হলো, কিভাবে হলো। 6 তারিখ সম্বিত ফেরে, এ আরেক বাংলাদেশ। হাসিনার পালানোর পরে খবর আসতে থাকে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও। এদিন কারফিউ তুলে সব খুলে দেয়া হয়। পরের সরকার কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা, গুঞ্জন শুরু হয়। আগের দিন আন্দোলনকারীদের ক্ষোভের আগুনে জ্বলে যাত্রাবাড়ি থানা। বিক্ষুব্ধ জনতার হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। এদিনই রাতভর বাড্ডা পরিণত হয় রণক্ষেত্রে। পুড়িয়ে দেয় থানাগুলো, জ্বলে ছাই হয় বহু নথিপত্র। ডিবি কার্যালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, কিছুই বাদ যায়নি। বিক্ষুব্ধ জনতা আগুন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। হামলা, ভাঙচুর করা হয় সুধা সদনেও। ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হয় হামলা। শাহজালাল বিমানবন্দর এলাকায় ভাঙচুরের কারণে 6 ঘন্টা বন্ধ থাকে বিমানবন্দরের কার্যক্রম। বিভিন্ন জেলায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হয় হামলা, ভাঙচুর, লুটপাট। একদিকে পুলিশের অনুপস্থিতি, অন্যদিকে দীর্ঘ বঞ্চনা আর অত্যাচারের প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে ওঠে অনেকে। শেরপুর ও যশোরের কারাগারে হামলা চালিয়ে প্রায় 1100 বন্দীকে মুক্ত করে ফেলা হয় এদিন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন মাত্র 9 মাস, অথচ ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখিয়েছেন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ। সাবেক প্রধানমন্ত্রী আপন মামাতো বোন হওয়ায় তার প্রভাব প্রতিপত্তির কাছে সবাই ছিল অসহায়। চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বরিশাল নগরীতে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব। সাবেক এই মেয়রের অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুদক। কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সীমাহীন নির্বাচনী জালিয়াতির মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ খোকন শেরনিয়াবাদ। ভোটের ফলাফল আগে নির্ধারণ করে রেখেছিলেন। সরকারি সকল সংস্থাগুলো ইভিএম এর সর্বোচ্চ নগ্ন ব্যবহার করে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছে।
মেয়র হওয়ার পরেই চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোকন শ্রেণিয়াবাদ ও তার পরিবার। ছেলে আবিদুর রহমানকে নিয়োগ দেন সিটি কর্পোরেশনের উপদেষ্টা হিসেবে। হাট, বাজার, ঘাট, বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন তুলতেন লাখ লাখ টাকা চাঁদা। দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান, খান মামুন, মৎস্যজীবী লীগ নেতা খান হাবিব, ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব, ব্যবসায়ী আলাউদ্দিন আলো, মানিক, শ্যালক মিঠু, নিকটাত্মীয় মুরাদ এবং 2 এপিএস রুবেল ও দোলন। মেয়র হওয়ার পরই প্রথমেই একটা চাঁদাবাজি হয় ব্যাপকভাবে। এই চাঁদাবাজির নেতৃত্ব দেয় তার সহধর্মিণী লুনু আবদুল্লাহ, তার ছেলে এবং অসীম দেওয়ান। পোর্ট রোডে খান হাবিবকে দিয়ে নিয়ন্ত্রণ করত, নতুল্লাবাদে অসীম দেওয়ানকে দিয়ে নিয়ন্ত্রণ করত এবং রূপাতলিতে কাউন্সিলর সুলতানকে দিয়ে এবং তার ভাতিজা মানিককে দিয়ে নিয়ন্ত্রণ করত। নতুল্লা বাস স্ট্যান্ডাই অনেকে বলে না টাকা ওরে, মানে দলের সাহায্যে বলা হয়, যেটাকে দলের চালানোর ব্যাপারে যে খরচ লাগে সেই টাকা স্ট্যান্ড থেকে কালেকশন করত। গুটি কয়েক সাংবাদিকদের নিয়েও গড়ে তুলেছিলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের বাইরের সংবাদকর্মীদের নগর ভবনে প্রবেশে ছিল অঘোষিত নিষেধাজ্ঞা। একাধিক সংবাদকর্মী খোকন অনুসারীদের হেনস্থারও শিকার হয়েছেন। খোকন শ্রেণিয়াবাদের 2 জন সহচর, সম্ভবত সাবেক ছাত্রলীগ নেতা, তারা আমাকে মোবাইল সহ আটক করে নিয়ে জনসংযোগ কর্মকর্তা রুমেলের রুমে নিয়ে আটকে রাখে। যারা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবে, সঠিক সংবাদ উপস্থাপন করবে, তাদেরকে চতুর্সীমানায় ঢুকতে দেওয়া হতো না। গেল বছর 5 আগস্টের আগে গভীর রাতে বরিশালের বাসভবন থেকে পালিয়ে যান মেয়র খোকন শ্রেণিয়াবাদ। এর আগে নগর ভবনে অনুষ্ঠিত সভায় ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার নির্দেশ দেন সাবেক এই মেয়র। ক্যাডারদেরকে লেলিয়ে দিছে। সেই ক্যাডাররা আমরা দেখছি দেশীয় অস্ত্র, এমনকি শটগান সহ অন্যান্য অস্ত্র নিয়ে এসেও তারা যারা ছাত্র জনতা আন্দোলন করছে তাদের উপরে হামলা চালাইছে। সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর নানা অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক। নিজের ইচ্ছা মতো কাজ করেছে, যাকে ইচ্ছা তাকে স্যাক করেছে, যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে, যেখানে ইচ্ছা সেখানে কাজের অর্ডার দিয়েছে। অলরেডি এই বিষয়টা আমাদের নথিতে চলে এসছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি। শুধু তিনি কেন, আরও অন্যান্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করব আমাদের আইনের আওতায় নিয়ে আসতে। গুঞ্জন আছে গেল বছরের শেষ দিকে নিরাপদে দেশ ছেড়েছেন আবুল খায়ের আবদুল্লাহ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। জুলাই আগস্ট গণহত্যার 1 বছর পার হলেও শোক কাটেনি ভোলার শহীদ পরিবারগুলোর। আজও থামেনি কান্না। প্রিয়জনের স্মৃতি আঁকড়েই তাদের বেঁচে থাকা। সরকারিভাবে গেজেটভুক্ত হয়েছেন ভোলার 47 জন। বাকিদের আবেদন যাচাই বাছাই চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আসে চূড়ান্ত বিজয়। সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখনও গণহত্যা চলছিল রাজধানীর যাত্রাবাড়িতে। গুলি করে পাখির মতো মানুষ মারতে থাকে পুলিশ। সেদিন প্রাণ হারান ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামের মোহাম্মদ হাসান। অন্যদের মতোই রাজপথে ঝাঁপিয়ে পড়ে আর ঘরে ফেরা হয়নি হাসানের। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা স্বজনরা। তাদের অভিযোগ, বছর পার হলেও গেজেটভুক্ত হয়নি হাসানের নাম। সরকারি কোনো সহযোগিতাও পাননি তারা। আন্দোলন থেকে তাকে পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। হত্যা করার পরে আমরা জানতে পারি যে আমার ছেলে রাত্রে বাসায় আসে না। আমাদেরকে এখন চালাবে কে, আমাদের খাওয়া দাওয়া টাকা পাঠাবে কে? আমার ভাই যাওয়ার পরে থেকেই আমাদের ফ্যামিলিটা পুরো অন্ধকারে নেমেছে। চরফ্যাশনের চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা ছিলেন ওমর ফারুক। পরিবারের সবাইকে নিয়ে থাকতেন রাজধানীর মোহাম্মদপুরে। কাজ করতেন একটি দোকানে কর্মচারী হিসেবে। 24-এর 4 আগস্ট মোহাম্মদপুরের ওভারব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার চলে যাওয়ার বছর পেরিয়েছে, তবে থামেনি পরিবারের আর্তনাদ। আজকে আমার বাবা ইচ্ছা থাকলে আমার বাচ্চা থেকে কামে কর্ম করতো, আমার অনেক অনেক সহযোগিতা হইতো, মার সব ইয়ে থাকতে যা। একই অবস্থা সদরের গুপ্তমুন্সি গ্রামের শহীদ শামীম হাওলাদারের পরিবারের। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে অথৈ সাগরের স্ত্রী। বাবার স্মৃতি আঁকড়েই দিন কাটছে ছোট্ট 3 শিশুর। 20 জুলাই মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ হারান শামীম। আসল নামাজের পরে আর কি শুনছি একজনে বলছে শামীমে গুলি খেয়েছে। এরপর আমার তার কোনো
হুঁশ ছিল না। বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চারা ছোট, হয়তো বা আরো 2-4-5 বছর পরে আরো বড় হবে, ওদের খরচ আরো অনেক হবে। তো এই খরচ দিয়া তো আমি বাপের বাসাতে কয়দিন থাকতে পারবো, কারণ বাপে কতদিন আমার এই 3টা বাচ্চা নিয়ে খাওয়াইতে পারবে। প্রশাসনের দাবি, শহীদ পরিবারের পাশে আছে সরকার, তালিকাভুক্তদের জন্য অব্যাহত আছে অর্থ সহায়তা। শহীদদের পরিবারের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সহযোগিতা করেছি, আর্থিক সহযোগিতা। এছাড়া সামনে আমরা খুব অল্প সময়ের মধ্যে এই জেলা পরিষদ থেকেও প্রত্যেক পরিবারের প্রতি 2 লক্ষ টাকা করে যে সহায়তা দেওয়ার জন্য সরকার বলেছেন, আমরা সেটিও প্রদান করব। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোলার অর্ধশতাধিক নারী পুরুষ শহীদ হন। এদের মধ্যে সরকারিভাবে গেজেটভুক্ত হয়েছেন 47 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে 65%, অথচ 83% অগ্রগতি দেখিয়ে 20 লাখ টাকার বিল উপস্থাপন করেন উপজেলা প্রকৌশলী। অন্য 2টি বিলে অনুমোদন চান আরও 27 লাখ টাকার। হবিগঞ্জের আজমিরগঞ্জ এলজিইডি অফিসের এমন ভুতুরে বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিল আটকে যাওয়ার পর বদলি আদেশে তড়িঘড়ি করে উপজেলা ছাড়েন সংশ্লিষ্ট প্রকৌশলী। সবুজ শেওলার চাদরে ঢাকা পড়েছে গোটা দেয়াল, দেখেই বোঝা যায় বহুদিন ধরেই অসমাপ্ত নির্মাণ কাজ। সীমানা প্রাচীরটি হবিগঞ্জের আজমিরগঞ্জ শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। 2023 সালের মাঝামাঝি নির্মাণ কাজ শুরু হয়ে তা বন্ধ হয়ে যায়। কেন কাজ বন্ধ হলো বা কবে শেষ হবে নির্মাণ কাজ জানা নেই কর্তৃপক্ষের। আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না, চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি। শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে, আর ডিজাইনে তো আর সব কিছু বোঝা যায় না। মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন। প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও টয়লেটের কাজ শুরুই হয়নি। উপজেলা শিক্ষা অফিসার বলেন, অতিরিক্ত বিল পেলে কাজে উৎসাহ হারান ঠিকাদাররা, তাই চলতি বিল পরিশোধে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান। 50%-এর মতো আমাদের কাজ হয়েছে, ছাদ হয়েছে, পিলারগুলো হয়েছে, আর বাকি এখন যে ওয়ালগুলা। আর এরপরে আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ এটা একেবারেই শুরু হয় না। যে স্কুলগুলির কার্যক্রম যত পার্সেন্ট হয়েছে ঠিক তত পার্সেন্ট বা তার কম বিল দেওয়া যায় কিনা। 2022-23 অর্থ বছরে পিইডিপি 4 প্রকল্পে আজমিরগঞ্জের 4টি সীমানা প্রাচীর এবং 5টি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও টয়লেট নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ। দায়িত্ব পান ঠিকাদার গোলাম ফারুক। 62 লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণে 3 ধাপে বিল তুলে নেন 32 লাখ। উপজেলা এলজিইডির তথ্য মতে জুলাই শেষে কাজের অগ্রগতি 65%, অথচ এপ্রিলেই 83% অগ্রগতি দেখিয়ে আরও 20 লাখ টাকা তুলে নেয়ার চেষ্টা করেন উপজেলা প্রকৌশলী। একই ঠিকাদারের অন্য 2টি কাজের প্রায় 27 লাখ টাকার বিলও উপস্থাপন করেন তিনি। এই বিষয়ে কথা বলতে এলজিইডি অফিসে গেলে দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের। কথা বলার আশ্বাস দিলেও জানা যায় বদলি হয়ে উপজেলায় ছেড়েছেন তিনি। আজকে আমার স্পেশাল ছুটি নেওয়া আছে, আমি ফেস টু ফেসে আপনাকে পরে জানাবো যে কবে কখন সময় দিতে পারে। কাজ না করায় বিলের অনুমোদন দেননি উপজেলা নির্বাহী অফিসার, আর ঠিকাদারের দাবি আংশিক অনুমোদন দিতেই পারতেন ইউএনও। যদি বেশি বিল থাকে আপনি সাইট ভিজিট করেন, ওনাকে নিয়ে ভিজিট করে দেখেন, যদি বেশি বিল থাকে তাহলে বেশি বিল যেটা আছে এটা মাইনাস করে বাকি বিল তো আপনি ঠিকাদারকে পেমেন্ট করতে পারেন, বা নির্বাহী অফিসার উনিও তো এই বিলটা পেমেন্ট করা ওনার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি মানে সেই পরিমাণ কাজ হয়নি। তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে, এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি। সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি। এলজিইডি কর্মকর্তা জানালেন, বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই। যদি এরকম বিল প্রদান করা হয় থেকে তা তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। জয়পুরহাটের আক্কেলপুরে বস্তাবন্দি একটি দগ্ধ মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, হত্যার পর ওই ব্যক্তির মরদেহ বস্তায় ভরে আগুন দিয়েছে হত্যাকারীরা। মঙ্গলবার রাতে উপজেলার কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে দগ্ধ মরদেহটি উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জানায়, নিহতের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। রাতে স্থানীয় বিকাশ দেবনাথ তার কলাবাগানের পুকুরে মাছের খাবার দিতে যান। সেখানে মরদেহে আগুন দেখে আশপাশের লোকজনকে খবর দেন।
পরে তারা আগুন নিভিয়ে পুলিশে খবর দেয়, তবে এরই মধ্যে মরদেহে মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তবে পরিচয় নিশ্চিত করেনি পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় 1 মাসের বেশি সময়ে জলাবদ্ধ বিদ্যালয় প্রাঙ্গণ, সড়ক ও বাড়ির আঙিনা। শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে। কেউ কেউ নোংরা পানি ডিঙিয়ে শ্রেণীকক্ষে গেলেও পড়ছে দুর্ঘটনায়, অসুস্থ হচ্ছেন অনেকেই। এভাবেই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় কোমলমতি এসব শিশু শিক্ষার্থীদের। বৃষ্টির পানিতে 1 মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ বিদ্যালয়। ডুবে আছে মাঠ, খেলার সামগ্রী। উপজেলা জুড়ে এমন পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই অবস্থা বিদ্যালয়ের আশপাশের সড়ক ও বাসাবাড়িতেও। অনেকে চুলকানি হয়, এখানে অনেকে পড়ে যায়, ব্যথা পায়, কয়েকজনের জন্ডিস হয়েছে, তাই ওইখানে আসে না স্কুলে। মাঠটা পুরো পানিতে ডুবে গেছে, আমাদের দোলনা, স্লিপার সবকিছু পানিতে ডুবে গেছে, আমরা খেলাধুলা করতে পারতেছি না। বাইরের রাস্তায় পানি, স্কুলের রাস্তায় পানি, কোন সময় পানিতে পড়ে যায়, অনেক ভয় লাগে। দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পড়াশোনায় অনীহা তৈরি হচ্ছে অনেকের। শঙ্কা তৈরি হয়েছে ঝরে পড়ার। দুশ্চিন্তায় আছি, কি করে আমরা উপস্থিতিটাই নিশ্চিত করতে পারতেছি না, আর পরীক্ষাটা কিভাবে নেব। প্রচুর পরিমাণে পানি বাড়ছে। এখানে আমরা প্রাথমিক একটা সাঁকুর ব্যবস্থা করাতে এখানে 3টা ক্লাস নেওয়া হচ্ছে, প্রাক প্রাথমিক একদম আসেই না। শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হতে পারছে না, এর জন্য পড়ালেখায় সমস্যা সৃষ্টি হচ্ছে, পড়ালেখার প্রতি অনীহা দেখা দিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সাঁকো এবং ইট দিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ব্যবস্থা। আপৎকালীন অবস্থাটাকে মোকাবেলা করার জন্য সাঁকো বা ইট দিয়ে বাচ্চাদের স্কুলের প্রবেশ বা আগমনকে সহজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা মেগা প্রকল্প নিচ্ছেন, সেখানে বিদ্যালয়ের প্রাচীর, ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই জলাবদ্ধতাকে নিরসন করবে। শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথের উপস্থিতি। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে, তবে তিনি হারিয়ে যাবেন না কখনো, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য, সুন্দর, চির পরিব্রাজক। তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য, বিষাদ, প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোলাচল। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। পদ্মা, গড়াই তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখায়। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে হয়ে ওঠেন বিশ্বকবি। ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র। আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশে পেলাম, তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে। গণসঙ্গীত ছিল, অন্য গান ছিল, কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। তাই আজও যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি। অনেক গান গেয়ে গেছি, গাইতে গাইতে পরে মনে হয়েছে যে না, এটা তো আমি যেমন ভেবে গাইছিলাম তার চেয়ে বেশি কিছু। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস বলেছেন। এটা তো চাওয়া পাওয়ার গান না, এটা তো
বিরহকে এনজয় করার গান, যেটা আমরা পরের জীবনে অনেক গানে পাই। মানুষের ধর্মের দিক থেকে অনেকখানি বড়, এবং ওই মনুষ্যত্বের এমন কোনো বিষয় নেই যেখানে উনি আসলে ওই প্রবন্ধ সাহিত্যে শান্তিনিকেতন প্রবন্ধাবলী, মানুষের ধর্ম এগুলিতে টাচ করেননি। কাজেই আমার কাছে বাতিঘর। 52টি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দি। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের। অনন্তের পানে চাহি, আনন্দের গান গাহি, ক্ষুদ্র দুঃখ তাপ নাহিরে। মৃত্যুশোক আছে, কিন্তু আমার প্রত্যাশা তো অনন্তের আনন্দ নেয়া। তো আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ মৃত্যুকে অনন্ত জীবনধারার একটা অংশ হিসেবে দেখেছেন, খুব দুঃখের দেখেছেন বলে আমার মনে হয়নি। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর আসে 22শে শ্রাবণ। মহাপ্রাণ অনন্ত দিশারি রবি কবি চিরতরে দূরে সরে যাওয়ার দিন স্মরণ করিয়ে দেন তার অমোঘ বাণী, আমারে দেব না ভুলিতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আকস্মিক বন্যার কবলে ভারতের উত্তরাখণ্ড। রাজধানীর উত্তরকাশী জেলায় এ পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 9 সেনা সহ নিখোঁজ শতাধিক। হড়কা বানে ভেসে গেছে ধরালি গ্রামের বিস্তীর্ণ এলাকা, বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি স্থাপনা। স্থানীয়দের সংখ্যা, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছে, তলিয়েছে রাস্তাঘাট। কর্তৃপক্ষ জানিয়েছে পাহাড়ি এলাকাটির কাছাকাছি ক্ষীরগঙ্গা নদীর পানি উপচে প্লাবিত হয় আশপাশের এলাকা। হাসিল এলাকায় স্রোতের তোড়ে ভেসে যায় সেনা ক্যাম্প। সেনাসহ নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। যোগ দিয়েছে জাতীয় দুর্যোগ মোকাবেলা টিমের সদস্যরা। ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলোয় কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। বিপদসীমা ছাড়িয়েছে একাধিক নদীর পানির উচ্চতা। লেবাননে আবার হামলা হলে পাল্টা মিসাইল ছোড়া হবে ইসরায়েলে। আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করবে লেবাননের জনগণ যোদ্ধারা। মঙ্গলবার টেলিভিশনে দেয়া ভাষণে এমন হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন কোনো চুক্তিতে রাজি নই আমরা। তাদের নিজেদের স্বার্থে আগ্রাসন চালানো ঠিক হবে না, কারণ হামলা হলে প্রতিরোধ যোদ্ধা, সেনা ও জনগণ প্রতিরোধ করবে। ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল পড়বে। তবে কি পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে বিশ্ব? ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক। এবার স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা না মানার ঘোষণা দিয়েছে মস্কো। একতরফাভাবে এই চুক্তিতে থাকবে না ক্রেমলিন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের উস্কানিমূলক বক্তব্যের জবাবে উপযুক্ত স্থানে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরই ইউক্রেন যুদ্ধ বন্ধে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর রাশিয়ার সাথে এখন বিবাদে জড়িয়েছে দেশটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক রুশ বিরোধী অবস্থানের পরও অনমনীয় পুতিন প্রশাসন। এবার 1987 সালে সোভিয়েত যুগে হওয়া ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা INF চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল মস্কো। অর্থাৎ এখন থেকে স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে আর কোনো নিয়মনীতি মানবে না তারা। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উস্কানির জবাবেই এই পদক্ষেপ। ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য 500 থেকে 5,500 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে বিরত থাকতে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের মধ্যে INF চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2019 সালে অবশ্য রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল তৎকালীন ট্রাম্প প্রশাসন। এতদিন পর এবার আনুষ্ঠানিকভাবে মস্কো একই সিদ্ধান্ত নিল। রাশিয়া INF-এর চুক্তির কোনো বিধিনিষেধ আর মানবে না। আমরা নিজেদের কোনো কিছু দ্বারা সীমাবদ্ধ মনে করি না। এর অর্থ হলো রাশিয়া প্রয়োজনে যথাযথ পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে। এর আগে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ তোলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পাশাপাশি রাশিয়ার পারমাণবিক সামর্থ্য নিয়েও উস্কানিমূলক মন্তব্য করেন তিনি, যার জেরে উপযুক্ত স্থানে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির পাল্টাপাল্টি উস্কানিতে বাড়ছে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
এবার গাজায় ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বর্বরতার বর্ণনা দিলেন মার্কিন সেনাবাহিনীর এক ঠিকাদার। ত্রাণ বিতরণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন কোম্পানি ইউজি সলিউশনের হয়ে তিনি কাজ করতেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, খেলার ছলে ত্রাণ প্রার্থীদের হত্যা করত ইসরায়েলি সেনারা। এই কাজে জড়িত ছিল তার সাবেক সহকর্মীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে ছোড়া হতো টিয়ার গ্যাস, রবার বুলেট ও স্টান গ্রেনেড। নির্বিচার গুলিবর্ষণ থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে এক ফিলিস্তিনি। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে বসে আছে ত্রাণ নিতে যাওয়া নিরস্ত্র একদল মানুষ। ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণের এমন ভিডিও প্রায়ই সামনে আসলেও এতদিন তা অস্বীকার করে এসেছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে এবার এই বর্বরতার সত্যতা সামনে আনলেন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে কর্মরত মার্কিন নাগরিক অ্যান্থনি আগুইলার। ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ কার্যক্রমের নিরাপত্তায় নিয়োজিত মার্কিন কোম্পানি ইউজি সলিউশনের সাবেক ঠিকাদার তিনি। ভিডিওতে আপনি অনবরত গুলি চলার শব্দ শুনবেন। ওটা আইডিএফ এর মেশিন গানের আওয়াজ। মাত্র 200 মিটারেরও কম দূরত্ব থেকে তারা ভিড়ের মধ্যে গুলি চালানো শুরু করে। তার ঠিক পাশে দাঁড়িয়ে এই বর্বরতাকে ক্যামেরাবন্দি করেছিলাম আমি। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া অ্যান্থনির সাক্ষাৎকার থেকে জানা যায়, এই বর্বরতায় শুধু আইডিএফ নয়, জড়িত ছিল মার্কিন নিরাপত্তা কোম্পানি ইউজি সলিউশনের কর্মীরাও। ত্রাণপ্রার্থী এক ফিলিস্তিনিকে হত্যার পর নিরাপত্তা কর্মীদের উল্লাস করতেও শোনা যায় অ্যান্থনির ধারণকৃত সেই ভিডিওতে। 10-15 ফুট দূরেই আমার এক সহকর্মী ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। টার্গেটে সফল হলে সে উদযাপন শুরু করে। পাশে থাকা আরেকজন তুমি পেরেছো বলে বাহবা জানায়। ত্রাণ কেন্দ্রগুলোই সুকৌশলে খাবারের জন্য প্রতিযোগিতায় নামতে বাধ্য করত আইডিএফ সহ নিরাপত্তা কর্মীরা। তার কাটা দিয়ে ঘেরা সরু পথ দিয়ে ত্রাণ নিতে যেতে বাধ্য করা হতো শত শত ক্ষুধার্ত গাজাবাসীকে। তৈরি হতো বিশৃঙ্খলা, পদদলিত হয়ে মারা যেত অনেকে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স ত্রাণ কেন্দ্রগুলোয় প্রবেশ এবং বের হওয়ার পথটি ছিল খুবই সরু, আর সে পথ দিয়েই অগণিত মানুষকে যেতে বাধ্য করা হতো। একপাশ থেকে সতর্কতামূলক গুলি ছুটত আইডিএফ, অপরদিকে টিয়ার গ্যাস, পেপার স্প্রে আর স্টান গ্রেনেড দিয়ে হামলা চালাতো ইউজি সলিউশনের কর্মীরা। তবে অ্যান্থনির এসব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউজি সলিউশনের আইনজীবী। জানান, অ্যান্থনিকে চাকরি থেকে বহিষ্কার করায় এসব মিথ্যা অভিযোগ এনেছেন তিনি। মিস্টার আগুইলার যা বলেছেন তা সত্য নয়। চাকরি থেকে বহিষ্কারের পর সে এমন মিথ্যাচার করছে যাতে তিনি আবার হারানো চাকরিটি ফিরে পান। জাতিসংঘের তথ্য মতে মার্কিন ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডের কার্যক্রম শুরুর পর থেকে ত্রাণ নিতে গিয়ে মৃত্যু হয়েছে 1000-এরও বেশি মানুষের, যাদের বেশিরভাগই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।